আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। শিক্ষার্থীরা, সঙ্গে আছি আমি ডক্টর মোসাম্মদ এলিজা পারভিন, প্রভাষক জীববিজ্ঞান, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় খাদ্যপুষ্টি এবং পরিপাক অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করছি সবাই বই খাতা নিয়ে পড়ার টেবিলে এই স্লাইডটি দেখবে, যা তোমাদের বিমূর্ত যে ধারণা, সেই ধারণাকে অনেক সামনে নিয়ে আসবে। শিক্ষার্থীরা, চিত্রগুলো লক্ষ্য করো। এই চিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের মানব শরীরের সঙ্গে সম্পর্কিত এবং আমাদের খাদ্য গ্রহণের সঙ্গে সম্পর্কিত। তাহলে শিক্ষার্থীরা, তোমরা মনে মনে ঠিক করো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আর আশা করছি গত ক্লাসগুলো নিশ্চয়ই দেখেছো, যা তোমাদেরকে সাহায্য করবে আজকের ক্লাসটি বুঝতে। তাহলে চলো শিক্ষার্থীরা, আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটি দেখে নিই। আজকে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। আজকের পাঠের আলোচ্য বিষয় পরিপাক, যা তোমাদের 5.8 পাঠ থেকে নেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো যাই দেখি আজকে আমাদের কোন কোন বিষয়গুলো উঠে আসছে এই পাঠ থেকে। আজ আমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো জানতে পারবো: পরিপাক কি বলতে পারবো, পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবো, মানব দাঁতের যে প্রকারভেদ এবং কাজ আছে তা ব্যাখ্যা করতে পারবো। আশা করছি শিক্ষার্থীরা, আবারও বলছি, তোমরা কিন্তু তোমাদের পাঠ্য বইটি পাশে রাখবে, খাতা কলম পাশে রাখবে। শিক্ষার্থীরা, তাহলে এই যে পরিপাকটা আসলে কি? আমাদের মানব দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, আর এই কোষগুলোকে সজীব রাখার জন্য প্রতিনিয়ত কি করতে হয়? খাদ্য গ্রহণ করতে হয়। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু খাবার গ্রহণ করে থাকি, আর এই খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরের যে সজীবতা সেটা ফিরে আসে এবং আমরা আমাদের কাজ করার যে শক্তি সেটি পাই, আমাদের দেহে তাপশক্তি উৎপন্ন হয় এবং আমরা কর্মক্ষম থাকি, সুস্থ থাকি, তাই না? তাহলে চলো শিক্ষার্থীরা দেখে নিই পরিপাক কি। পরিপাক হলো যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানুষের পৌষ্টিক নালীর অভ্যন্তরে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্য উপাদানগুলো নির্দিষ্ট উৎসেচক বা এনজাইম এবং প্রাণরস বা হরমোনের উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য এবং দ্রবণীয় সরল উপাদানে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। তাহলে পরিপাক হচ্ছে আমাদের পৌষ্টিক নালীর অভ্যন্তরে হবে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্য উপাদানগুলো নির্দিষ্ট উৎসেচক বা এনজাইম। আমরা জানি উৎসেচক বা এনজাইমের কাজ কি? উৎসেচক বা এনজাইমের কাজ হচ্ছে কোনো বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা বা হ্রাস বৃদ্ধি করা, এবং প্রাণরস বা হরমোনের উপস্থিতি। এটি কিন্তু একটি নতুন বিষয়। আমরা জানি যে হরমোন কি করে, আমাদের জীবদেহের যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে সেগুলোকে সেটি যথাযথভাবে সম্পূর্ণ করতে সহায়তা করে। এছাড়াও হরমোন কিন্তু আমাদের যে পরিপাক ক্রিয়া, সেই পরিপাক ক্রিয়া সম্পন্ন করতেও সাহায্য করে। মানবদেহের প্রথম আবিষ্কৃত হরমোন হলো সিক্রেটিন। এই সিক্রেটিন হরমোন, তারপর তোমার কোলেসিস্টোকাইনিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোন, এই হরমোনগুলো কিন্তু আমাদের পরিপাকে সাহায্য করে। শিক্ষার্থীরা, তোমাদের জানার জন্য বিষয়টি মনে করিয়ে দিলাম, তোমরা মনে রাখবে নিশ্চয়ই। শিক্ষার্থীরা, চলো এই যে এই পরিপাক ক্রিয়া কতভাবে হয় আমাদের দেহে, কতভাবে হয়ে থাকে। আমরা যে খাবারটা গ্রহণ করি, আমরা কিন্তু যে খাবার গ্রহণ করি সেটি সবসময় জটিল থাকে, হ্যাঁ, জটিল জৈব যৌগ থাকে। সেটাকে কি করতে হয়? ভাঙতে হয়। খাদ্যবস্তুগুলো ভেঙে সরল শোষণ উপাদানে পরিণত হয়। তো এই পরিপাক প্রক্রিয়া সাধারণত দুইভাবে হয়ে থাকে মানবদেহে পরিপাক প্রক্রিয়া। একটি হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, আরেকটি হলো রাসায়নিক বিক্রিয়া।
যান্ত্রিক প্রক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া দুটি কিন্তু টোটালি আলাদা একটি বিষয়। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খাতাতে লিখে নিচ্ছ। আমি আবারও বলি, এই বিষয়গুলো আমরা হয়তো বা ক্লাসে তোমাদেরকে বর্ণনামূলকভাবে হয়তো বা বলতাম, কিন্তু তুমি আজকে এই পাঠ শেষে বুঝতে পারবা তোমার যে বিমূর্ত ধারণা, যে বিষয়গুলো আমরা সহজে দেখতে পাই না আমাদের শরীরের ভিতরে, মানব শরীরের ভিতরে কীভাবে এই পরিপাকতন্ত্রটি থাকে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। আর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এর যে রাসায়নিক বিক্রিয়া সেই বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা, চলো দেখি এই যে যান্ত্রিক প্রক্রিয়াটা কোথায় হয়? আমাদের মুখ গহ্বরে হয়। আমরা যখন খাবারটা গ্রহণ করি, খাদ্যদ্রব্য মুখ গহ্বরে যখন গ্রহণ করি, তখন কি করি? দাঁতের সাহায্যে চিবোই। তারপরে সেটা কি করি? ছোট ছোট টুকরা করি, মণ্ডে পরিণত করা হয়। মণ্ডে পরিণত হওয়ার পরে সেটা কি হয়? আমাদের মুখের ভিতরে যে লালারস আছে, মিউকাস আছে, সেগুলোর সাহায্যে সেটা তোমার গলধকরণ হয়, অর্থাৎ আমাদের যে অন্ননালী আছে, অন্ননালী দিয়ে সেটি পাকস্থলীতে যায়। তাহলে পরিপাক কিন্তু শুরু হচ্ছে আমাদের মুখ গহ্বরে দাঁতের সাহায্যে যখন চিবানো হচ্ছে, তখন আমরা দাঁতের যে প্রকার আছে, কোন দাঁত কী কাজ করে, সে বিষয়টিও কিন্তু আজকের এই পাঠে জানতে পারবো। তাহলে আজকের যে পাঠটি, এটা কিন্তু আমাদের একদম জীবন সংশ্লিষ্ট। প্রতিদিন যে খাবার খাচ্ছি, সেই খাবারগুলো কিভাবে পাচিত হচ্ছে, সেই বিষয়গুলো আমরা এখানে জানতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, এবার দেখে নিই রাসায়নিক পরিপাক বিক্রিয়াটা কি। আমরা যে খাবারগুলো খাই, সেগুলোতে কি থাকে? জটিল খাদ্য উপাদান থাকে। খাদ্যের যে জটিল উপাদানগুলো যখন বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে গ্রহণযোগ্য সরল উপাদানে পরিণত হয়, তখন সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আর এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু খাদ্যবস্তু কী হচ্ছে? আমাদের শরীরে শোষিত হয়ে রক্তে চলে যাচ্ছে। সেই রক্ত আবার প্রতিটি কোষ থেকে কোষে সে পুষ্টি উপাদানগুলোকে, ভিটামিনগুলোকে, মিনারেলগুলোকে পৌঁছিয়ে দিচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই কাজটি কিন্তু হয়ে থাকে শিক্ষার্থীরা। তো এই যে রাসায়নিক বিক্রিয়া, এটি কিন্তু আমাদের ভিতরকার যে কর্মকাণ্ড আছে, সেই কর্মকাণ্ডগুলোকে কর্মকাণ্ডের ওপর এর যে এনজাইম, সেই এনজাইমের ক্রিয়াটিও কিন্তু নির্ভরশীল হয়। আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে পরিপাক হয় দুইভাবে। একটি হচ্ছে মুখের ভিতরে, আরেকটি হচ্ছে আমাদের পাকস্থলীতে যাবার পর ডিউজেনামে, তারপর অগ্নাশয় থেকে অগ্নাশয় রসে, এবং পরবর্তীতে আমরা দেখব এটি ক্ষুদ্রান্তে গিয়ে পরিপাক ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু খাবার দেখতে পাচ্ছি, তাই না? এই খাবারগুলো আমাদের কি কাজ করে? খাদ্যকে শোষণযোগ্য ও কোষ উপযোগী করতে হলে আমাদের কি করতে হয়? পরিপাক ক্রিয়া সম্পন্ন করতে হয়। খাদ্যদ্রব্য পরিপাকের জন্য যে তন্ত্র আছে, হ্যাঁ, অঙ্গ এবং তন্ত্র, আমরা জানি অঙ্গ সাধারণত এককভাবে বোঝায়, আর তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গের সমষ্টি। যেমন আমাদের হাত, এটি একটি অঙ্গ, হ্যাঁ। আর যখন আমি বলবো রেচন অঙ্গ, রেচন অঙ্গ বলতে আমরা সাধারণত কিডনি বা বৃক্ককে বোঝাই। আর তন্ত্র বললে তখন সেটি কী হবে? একজোড়া বৃক্ক হবে, একজোড়া ইউরেটার হবে, তারপরে ইউরেথ্রা হবে, হ্যাঁ। তারপরে কি হবে? সেখান থেকে আরেকটি হচ্ছে আমাদের যে মূত্রনালী আছে, এই অংশ নিয়ে হচ্ছে রেচন তন্ত্র। ঠিক পরিপাক তন্ত্র অনেকগুলো অংশের সমন্বয়ে গঠিত। আমরা সেই বিষয়টি এখন দেখব শিক্ষার্থীরা। আবারও কিছু চিত্র লক্ষ্য করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি কোন তন্ত্র? এটি হচ্ছে পৌষ্টিকতন্ত্র। তাহলে শিক্ষার্থীরা জেনে নিই পৌষ্টিকতন্ত্র কি, পৌষ্টিকতন্ত্র কাকে বলে। পৌষ্টিকতন্ত্র হচ্ছে যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত ও শোষিত হয়, তাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। অর্থাৎ এই তন্ত্র আমাদের শুধুমাত্র পরিপাকের কাজ করবে, হ্যাঁ, পরিপাককে খাদ্য উপাদানে পরিণত করবে, সেটা শোষণ করা পর্যন্ত পৌষ্টিকতন্ত্রের কাজ। আমরা অনেক সময় ভুল করি, হ্যাঁ। পৌষ্টিকতন্ত্র এবং রেচনতন্ত্র দুটি কিন্তু টোটালি আলাদা বিষয়। রেচনতন্ত্রের মাধ্যমে তৈরি হয় মূত্র, আর পরিপাকতন্ত্রের মাধ্যমে বা পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে তৈরি হয় বজ্র। আমরা এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখবো শিক্ষার্থীরা। আর আমরা এই যে তোমাদের জীববিজ্ঞান বই, এই জীববিজ্ঞান বইয়ে কিন্তু সমন্বিত অধ্যায় সব মোটামুটিভাবে, নবম অধ্যায়টা শুধুমাত্র প্রাণীবিদ্যার অংশ, আর ম্যাক্সিমাম অধ্যায়গুলো হলো উদ্ভিদ অংশ এবং প্রাণী অংশ সমন্বয়ে গঠিত। তো শিক্ষার্থীরা, তাহলে পৌষ্টিকতন্ত্র কি জানলাম? এই যে পৌষ্টিকতন্ত্র, এই পৌষ্টিকতন্ত্রের দুটি অংশে বিভক্ত। সেই অংশগুলো হচ্ছে, একটি হলো পৌষ্টিক নালী, আর একটি হলো পৌষ্টিক গ্রন্থি। হ্যাঁ, গ্রন্থি সম্বন্ধে আমরা দশম অধ্যায়ে আরও ইন ডিটেলস জানতে পারবো। তো চলো শিক্ষার্থীরা দেখে নিই পৌষ্টিক নালী। হ্যাঁ,
তো এই স্বতন্ত্র যে তন্ত্রটি, এটি হচ্ছে পৌষ্টিকতন্ত্র কিন্তু একটি স্বতন্ত্র তন্ত্র। এটি হচ্ছে পৌষ্টিক নালী এবং কী দ্বারা গঠিত? পৌষ্টিক গ্রন্থি নিয়ে গঠিত। শিক্ষার্থীরা, আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি পৌষ্টিকতন্ত্র। তাহলে দেখে নিই পৌষ্টিক নালী কোন কোন অংশ নিয়ে পৌষ্টিক নালী এবং কোন কোন অংশ নিয়ে আমাদের পৌষ্টিক গ্রন্থি গঠিত। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মুখ থেকে খাদ্যবস্তু পাকস্থলীতে আসলো, পাকস্থলী থেকে সেটি কোথায় চলে আসলো? এটি হচ্ছে আমাদের মলাশয়। তো এই যে মুখ থেকে শুরু করে পাই পর্যন্ত বিস্তৃত হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। আমরা একটু দেখে নিই, এটি হচ্ছে পৌষ্টিক নালী আর এটি হলো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি সাধারণত যকৃৎ, অগ্নাশয় এগুলো নিয়ে গঠিত। শিক্ষার্থীরা, আমরা আরও এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব পরবর্তী স্লাইডগুলোতে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে খাদ্য কণাটি কি হচ্ছে? এখানে খাদ্য কণাটি ছোট হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এটি সাধারণত ছোট ছোট দানায় পরিণত হয়, তারপরে সেটি মণ্ডে পরিণত হয়, তারপরে গলধকরণ হয়। তারপর শিক্ষার্থীরা আমরা খেয়াল করি, এখানে খাদ্য কণাটির কি কোনো পরিবর্তন দেখছো? অবশ্যই এখানে কিন্তু খাদ্যকণা, যে খাবারটি আমরা খাচ্ছি সেটি এই থলের মতো ব্যাগের মতো যে অংশ, এইটি হচ্ছে আমাদের পাকস্থলীতে এসে ভেঙে টুকরো টুকরো হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, দুভাবে খাদ্য আমাদের দেহে শোষিত হওয়ার উপযোগী হয়। প্রথমত হচ্ছে খাদ্য কণাটি যখন আমরা মুখ গহ্বরে নিচ্ছি, টুকরো টুকরো করছি, এইটি একটি প্রক্রিয়া। আর খাদ্য দ্রব্য যখন কোনো রাসায়নিক দ্রব্যের প্রভাবে ভেঙে ছোটো ছোটো কণায় পরিণত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে, তখন সেটি হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। তাহলে মুখ গহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত যে প্রক্রিয়াটি বা মুখ গহ্বরে যে প্রক্রিয়াটি হয় সেটি হলো যান্ত্রিক প্রক্রিয়া। আর পরবর্তীতে যখন রাসায়নিক যৌগের সাহায্যে খাদ্যদ্রব্য যখন পাচিত হচ্ছে, তখন সেটি হলো রাসায়নিক প্রক্রিয়া। তাহলে দুভাবে খাদ্যদ্রব্য শোষিত হচ্ছে বা দুভাবে খাদ্য আমাদের দেহে শোষিত হওয়ার উপযোগী হয়। তো শিক্ষার্থীরা, আমরা দেখে নিই পৌষ্টিক নালীর অংশগুলো কি কি, যা আমাদেরকে সাহায্য করবে কোন অংশগুলো কোথায় অবস্থিত সে বিষয়ে জানতে এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করতে। শিক্ষার্থীরা, আমরা এখন পৌষ্টিক নালী দেখব। পৌষ্টিক নালীর যে অংশগুলো, প্রথমে খেয়াল করো শিক্ষার্থীরা, এটি হচ্ছে মুখ, তারপর আছে কি অন্ননালী, মুখের পরে অন্ননালী, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পাকস্থলী। এই যে এখানে একটি ইউ আকৃতির প্যাঁচানো অংশ থাকে যাকে বলা হয়ে থাকে ডিওডেনাম। তারপর আমরা যে অংশটি পাবো সেটি হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং তারপর পাবো বৃহদন্ত্র। আর এখানে আঙ্গুলের মতো একটি প্রবর্ধক থাকে যাকে বলা হয়ে থাকে অ্যাপেন্ডিক্স। অনেক নাম শুনেছো তোমরা, আমরা অনেক সময় শুনে থাকি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এই অ্যাপেন্ডিক্সের সমস্যা হইলে তখন অ্যাপেন্ডিসাইটিস হয়। এ বিষয়ে এই পরিপাক অধ্যায়ে, খাদ্যপুষ্টি পরিপাক অধ্যায়ে তোমাদের এই রোগটি সম্পর্কে বলা আছে। আর এটি হচ্ছে মলাশয় এবং এটি হলো পায়ু। তাহলে পৌষ্টিক নালীর অংশগুলো হচ্ছে অন্ননালী, পাকস্থলী, ডিওডেনাম, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, অ্যাপেন্ডিক্স, মলাশয় এবং পায়ু, যা মুখ থেকে শুরু হয়েছে। পৌষ্টিক গ্রন্থিগুলো একটু দেখে নিই শিক্ষার্থীরা। এটি হচ্ছে লিভার, তারপর আছে পিত্তথলি, তারপরে আছে অগ্নাশয়। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে শিক্ষার্থীরা, না বললেই নয়, সেটি হলো আমাদের মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি সেটি হলো যকৃৎ কিন্তু পৌষ্টিক গ্রন্থির একটি অংশ। এ বিষয়ে আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব শিক্ষার্থীরা। আমরা এই যে পৌষ্টিক নালী দেখলাম, এই পৌষ্টিক নালীর প্রথম অংশ কি? মুখ গহ্বরে কি আছে, আমাদের মুখের ভিতরে কি থাকে, আর এই মুখ গহ্বরটি আসলে কিভাবে গঠিত। মুখ থেকে পৌষ্টিক নালীর শুরু হয়, আমরা এটি মনে রাখবো। আর এটি নাকের নিচে, আমাদের যে নাকের নিচে কিভাবে আছে? আড়াআড়িভাবে আছে, তাই না? মুখটি হচ্ছে আড়াআড়িভাবে থাকে। এটি একটি বড় ছিদ্র যা উপরের এবং নিচে ঠোঁট দিয়ে বেষ্টিত থাকে। আর মুখটি কি থাকে? উপরে এবং নিচে ঠোঁট দিয়ে বেষ্টিত থাকে। আর কি থাকে মুখ গহ্বরে? গ্রন্থি থাকে, দাঁত থাকে, জিহ্বা থাকে, তাই না? এই গ্রন্থি, দাঁত এবং জিহ্বা, এদের অবস্থান আমরা এখন শনাক্ত করব। তাহলে শনাক্ত করি, আমরা কি জানি যে এগুলো কোথায় কোথায় অবস্থিত? শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এই যে কানের ঠিক নিচে যে গ্রন্থিটি থাকে এটি হলো প্যারোটিড গ্রন্থি, তারপরে থাকে জিহ্বা এবং তারপর থাকে সাবম্যান্ডিবুলার গ্রন্থি।
আমাদের লালা গ্রন্থিগুলো কিন্তু আমাদের এই মুখ গহ্বরের ভিতরে অবস্থিত। তাহলে গ্রন্থি থাকে, জিহ্বা থাকে, আর থাকে আরেকটি অংশ, সেটি হচ্ছে দাঁত। তো এই যে লালা গ্রন্থি থেকে লালারস এসে খাদ্যদ্রব্যকে পাচিত করতে সাহায্য করে। আর এই যে গ্রন্থি থেকে যে লালারসগুলো আসে সেগুলো আবার দাঁতের সাহায্যে কী করে, ছোটো ছোটো টুকরোয় পরিণত হয়। আরেকটি কাজ হয় শিক্ষার্থীরা, এখানে যে জিহ্বার কথা আসছে, জিহ্বা আমাদের কি করে, স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। তাহলে শিক্ষার্থীরা আমরা আরেকটু দেখে নিই মুখ গহ্বরের লালা গ্রন্থির অবস্থান কোথায়, সেই বিষয়ে আমরা জানলাম। এরপরে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব শিক্ষার্থীরা। এখান থেকে যে এনজাইমগুলো নিঃসৃত হয় আমরা একটু খাতাতে লিখে রাখতে পারি শিক্ষার্থীরা, অবশ্যই লিখবে আশা করি। এখান থেকে যে এনজাইম, মুখ গহ্বরে যে এনজাইম নিঃসৃত হয় সেগুলো হচ্ছে মিউসিন, টায়ালিন এবং মল্টিজ। এটি কি করে, খাদ্যকে পিচ্ছিল করে। মিউসিন যেটা, সেটি হলো খাদ্যবস্তুকে পিচ্ছিল করে। আর টায়ালিন কি করে, আমাদের যে শর্করা জাতীয় খাদ্য, শর্করাকে পরিপাকে অংশ নেয়। মুখ গহ্বরে কিন্তু আমিষ এবং চর্বি জাতীয় খাবারে সাধারণত পরিপাক হয় না। এই বিষয়টি আমরা মনে রাখবো শিক্ষার্থীরা। এবার চলো দেখে নিই, আমরা নিচের যে ছবিগুলো আছে ছবিগুলো একটু লক্ষ্য করি। আমরা যে অবস্থায় খুব হাস্যোজ্জ্বল বা আমাদের যে অভিব্যক্তি, খুশি হওয়া, হ্যাপি হওয়ার যে অভিব্যক্তি যেটি প্রকাশ করি, সেটি যার মাধ্যমে হয় সেটি কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা, যা মুখ গহ্বরে অবস্থিত। আর এখানে আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, দাঁত, তাই না? এই যে দাঁত, এটি সাধারণত আমরা দেখি যে ছোট যে বাচ্চা তাদের যে দাঁত ওঠে তাদেরকে বলা হয়ে থাকে দুধ দাঁত। আর মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁত। এই দাঁত দুবার গজায়, একটি হচ্ছে শিশুকালের দুধ দাঁত এবং দুধ দাঁত পড়ে গিয়ে 18 বছরের মধ্যে স্থায়ী দাঁত গজায়। এবং প্রাপ্ত বয়সে 2 চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত আমাদের থাকে। প্রাপ্তবয়স যখন আমরা পূর্ণবয়স্ক হই তখন আমাদের দাঁতের সংখ্যা দাঁড়ায় 32টি। তাহলে শিশুকালে যে দাঁতটি থাকে সেটি কিন্তু স্থায়ী না, পরবর্তীতে গিয়ে এই দাঁতটি পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত বেরোয় এবং আমাদের প্রাপ্তবয়সে 32টি দাঁত হয়ে থাকে। তো শিক্ষার্থীরা আমরা একটু দেখে নিই যে এই যে দাঁত, এই দাঁতগুলো কত প্রকার এবং কী কী। আমরা একটু লক্ষ্য করি সবাই। দাঁত হলো সাধারণত 4 প্রকার। একটি হচ্ছে কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত এবং পেশন দাঁত। তাহলে আমরা কিন্তু মুখ গহ্বরের ভিতরে সবচেয়ে শক্ত অংশ, মানব শরীরের যে শক্ত অংশ সেটি হচ্ছে দাঁত। আমরা দেখতে পাচ্ছি কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত এবং পেশন দাঁত। তো এই যে অগ্রপেশন দাঁত, পেশন দাঁত, এগুলো সাধারণত কয়টি করে থাকে? কর্তন দাঁতকে সাধারণত আমরা ইনসিসর বলে থাকি, 8টি। ক্যানাইন টিথ থাকে 4টি। প্রিমোলার দাঁত বা অগ্রপেশন দাঁত থাকে 8টি। মোলার দাঁত বা পেশন দাঁত থাকে 12টি। শিক্ষার্থীরা তোমরা ছবিগুলো লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোন দাঁতকে কি বলা হচ্ছে। শিক্ষার্থীরা কর্তন দাঁত আমরা দেখে নিই। এই যে মুখের সামনে, আমাদের যে মুখের সামনে যে দাঁতটি থাকে, এখানে রেড মার্কিং করা আছে, তোমরা খেয়াল করো শিক্ষার্থীরা, এটি হচ্ছে কর্তন দাঁত। তারপর শিক্ষার্থীরা আমরা দেখে নিই এবার ছেদন দাঁত কোনগুলো। শিক্ষার্থীরা আমরা ছেদন দাঁত দেখতে পেলাম। এবার আসো শিক্ষার্থীরা অগ্রপেশন দাঁত। এই দাঁতগুলো হচ্ছে অগ্রপেশন দাঁত। পেশন দাঁত কোনগুলো? পেশন দাঁত আমাদের মাড়ির যে দাঁত বা চোয়ালের দিকে যে দাঁতগুলো আছে সেগুলো হচ্ছে পেশন দাঁত। এবং আরেকটি দাঁত আছে সেটি হচ্ছে উইজডম টিথ বা আক্কেল দাঁত। আক্কেল দাঁত কিন্তু আমরা তোমাদের এখনও নেই, যখন তোমরা বড় হবে তখন তোমাদের এই দাঁতটি বের হবে। তাহলে আমরা দাঁতের যে অবস্থান সেই অবস্থানগুলো জানলাম শিক্ষার্থীরা। মানবদেহের সবচেয়ে শক্ত অংশ কি? নিশ্চয়ই এখন বলতে পারবে। মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁত। আর এটি কোথায়, কোন দাঁতটি অবস্থান, কোন দাঁতটির আমরা একটু দেখে নিই। 1 2 3 4 5 6 করে তুমি কিন্তু তোমার মুখের দাঁতের সঙ্গে এটি মিলিয়ে নিতে পারো। উপরে চোয়ালে থাকে 16টি, নিচের চোয়ালে থাকে 16টি। টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। আমরা উপর ক্লাসে দন্ত সংকেত পড়ব শিক্ষার্থীরা। এটাকে যদি আমরা 2 ভাগ করি, 8 8 16টি করে দাঁত থাকে। তাহলে কর্তন দাঁতের সংখ্যা কয়টি? 1 এবং 2 হলো কর্তন দাঁত, আমাদের যে কর্তন দাঁত। 3 নাম্বার দাঁতটি হচ্ছে ছেদন দাঁত, 4 এবং 5 অগ্রপেশন দাঁত এবং 6 7 8 হলো পেশন দাঁত। আশা করছি তোমরা নোট করে রাখছো শিক্ষার্থীরা। এই দাঁতগুলো খাদ্য গ্রহণকালে কোনটি কিভাবে কাজ করে?
দাঁতের যে গঠন আছে শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে আমরা দাঁতের গঠনটি দেখে নিব। দাঁতের লম্বচ্ছেদ দেখলে এবং এর যে অংশ নিয়ে গঠিত দাঁতটি, সেই অংশগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। এটি হচ্ছে দাঁতের মুকুট, সাদা যে অংশটি আমরা দেখতে পাই এটি মুকুট। তারপরে যে অংশটি, এটাকে বলা হচ্ছে গ্রীবা, আর মাড়ির ভিতরে যে অংশটি থাকে তাকে বলা হয়ে থাকে মূল। আর দাঁতের উপরে যে চকচকে অংশ দেখতে পাই সেটি হলো এনামেল, তারপরে অংশটি হলো ডেন্টিন, এনামেলের পরেই থাকে ডেন্টিন, আর থাকে দন্তমজ্জা যা দাঁতের ভিতরের অংশ। এই দন্তমজ্জাটি দাঁতকে সজীব রাখতে, দাঁতকে বেঁচে থাকতে কিন্তু সাহায্য করে। সেমেন্ট দাঁতকে যে মাড়ির সঙ্গে লেগে রাখে। তারপর এই যে রুট বা মূল, দাঁতের যে মূল, এই মূলের ভিতরে থাকে রক্তজালক এবং স্নায়ুরজ্জু, যার মাধ্যমে রক্ত সরবরাহ হয় এবং রক্তজালক কী করে, দাঁতের জন্য কিন্তু পুষ্টি উপাদান দরকার, সেগুলোকে পৌঁছে দিতে সাহায্য করে। আর থাকে চোয়ালের যে অস্থি, সেই অস্থিটি ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবল, আমাদের মুখে চোয়ালের যে অস্থি। তো শিক্ষার্থীরা, আমরা দাঁতের গঠনের যে অংশগুলো, সেই অংশগুলো দেখলাম। এবার দেখি শিক্ষার্থীরা দাঁতের গঠন উপাদান কি কি দ্বারা গঠিত। এনামেল সাধারণত, এনামেল এবং ডেন্টিন, যেটি এনামেল এবং ডেন্টিন, এটি সাধারণত ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ফ্লোরাইড দিয়ে তৈরি। তারপর থাকে দন্তমজ্জা। দন্তমজ্জার কাজ কি? দন্তমজ্জার কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন করা, অর্থাৎ ব্লাডকে পৌঁছিয়ে দেওয়া, দাঁতের রক্তকে পৌঁছিয়ে দেওয়া। এবং সেমেন্ট কি করে? দাঁতকে আটকে থাকতে সাহায্য করে। তাহলে শিক্ষার্থীরা, দাঁতের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো নিয়ে আমরা আবার একটু নিচের যে ছবি আছে, ছবিটি লক্ষ্য করি, খেয়াল করো শিক্ষার্থীরা। এখানে দাঁতের এনামেলের কাজ কি? এনামেল হচ্ছে দাঁতের মুকুট অংশ, বাইরের যে সাদা অংশ আমরা দেখতে পাই, এটি যা চকচক করে, এটি হচ্ছে আমাদের এনামেল। এরপরের অংশটি দেখি শিক্ষার্থীরা, এরপরের অংশটিকে বলা হচ্ছে ডেন্টিন। ডেন্টিন কি? ডেন্টিন হচ্ছে এনামেলের ভিতরে ঠিক পরের অংশ। এনামেল ওপরে যে সাদা অংশ আছে তার পরের যে অংশ, সেটি হচ্ছে ডেন্টিন। আর মূলত ডেন্টিন নামক শক্ত উপাদান নিয়ে আমাদের দাঁতটি গঠিত। এরপরের অংশটি হলো দন্তমজ্জা। ডেন্টিনের ভিতরে ফাঁপা যে নরম অংশ থাকে সেটি হচ্ছে দন্তমজ্জা। আর এই দন্তমজ্জাতেই কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে যায়, তখন আমাদের দাঁতে ব্যথা হয়, তারপর অনেক সমস্যা হয়। হ্যাঁ, তো এই যে এরপরের অংশটি হচ্ছে সেমেন্ট। সেমেন্ট একটি পাতলা আবরণ যা দাঁতের মূল অংশ ডেন্টিনকে আবৃত করে রাখে। পাতলা একটি আবরণ, এটি আমরা খেয়াল করি শিক্ষার্থীরা, এটি একটা পাতলা আবরণ, দাঁতের মূল অংশ ডেন্টিনকে সে কী করছে? আবৃত করে রাখছে, ঢেকে রাখছে। আর এই সেমেন্ট দাঁতকে মাড়ির সাথে আটকে থাকতে সাহায্য করে। আমরা যখন বিল্ডিং তৈরি করি, যেরকম সিমেন্ট দিয়ে ইটকে গেঁথে রাখে, ইটগুলো গেঁথে থাকে একটি বিল্ডিংয়ে, ঠিক সেই রকম আমাদের দাঁতকে মাড়ির সাথে আটকিয়ে রাখতে সাহায্য করে সিমেন্ট। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম দাঁতের যে উপাদানগুলো, দাঁতের কি কি কাজ করে, সেগুলো আমরা জেনে নিলাম। তাহলে এক নজরে একটু দেখে নিই শিক্ষার্থীরা, মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হলো দাঁত। মুখ গহ্বরের উপরে এবং নিচের চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত থাকে। দাঁত জীবনে দুবার ওঠে, একটি হলো শিশুকালে দুধ দাঁত এবং প্রাপ্ত বয়সে আমরা সাধারণত স্থায়ী দাঁত দেখতে পাই। খাদ্য পরিপাক সহ নানা গুরুত্বপূর্ণ কাজে দাঁতের ভূমিকা আছে। দাঁতের যত্ন নেওয়া এবং রোগমুক্ত রাখা আমাদের কর্তব্য, আমরা দাঁতের যত্ন নেব। শিক্ষার্থীরা, মুখ গহ্বরের পরের অংশ কোনটি আমরা দেখে নিই। মুখ গহ্বরের পরের অংশ হচ্ছে গলবিল। তো এই যে গলবিল, আর এই যে পাকস্থলীর পূর্ব পর্যন্ত নালীর নাম কি? পাকস্থলীর পূর্ব পর্যন্ত নালীর নাম হলো অন্ননালী। পাকস্থলী দেখতে কেমন শিক্ষার্থীরা? পাকস্থলী দেখতে একটি থলের মতো। এটি সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিপূর্ণ থাকে। আর পাকস্থলীর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এ থেকে কি বের হয়? এখান থেকে বের হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীর পরের অংশ কেমন এবং এর নাম কি? পাকস্থলীর পরের অংশটি হচ্ছে প্যাঁচানো এবং এর নাম হলো, আমরা একটু দেখে নিই, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তকে ভাগ করা হয়েছে দুইটি অংশে, আমরা আবার একটু দেখে নিই শিক্ষার্থীরা। একটি হচ্ছে ডিওডেনাম, ক্ষুদ্রান্তে থাকে ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। আর পাকস্থলীর পরের অংশে আরেকটি অংশ থাকে, সেটি হচ্ছে যকৃৎ, ডিওডেনাম এবং অগ্নাশয়। আর থাকে পিত্তনালী এবং অগ্নাশয় নালী। এই পিত্তনালী এবং অগ্নাশয় নালী এসে কিন্তু একত্রিত হয়েছে, একই জায়গায় একত্রিত হয়েছে। তো শিক্ষার্থীরা,
আর আমরা যদি এটাকে আরও হাইলাইট করি বা আরও একটু বড় করে দেখি, তাহলে এর ভিতরে কিন্তু আমরা এরকম অংশ দেখতে পাই, আঙ্গুলের মতো প্রবর্ধক দেখতে পাই। ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীর দেখতে কেমন? ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীর আঙ্গুলের মতো কি থাকে? প্রবর্ধক থাকে, যেগুলোকে ভিলাই বলা হয়ে থাকে। ভিলাই নিয়ে গঠিত এটি, এবং এর ভিতরে থাকে কৈশিক জালিকা, এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত এখানে সরবরাহ হয়ে থাকে, এবং আমাদের খাদ্যদ্রব্যের যে সার অংশ বা পুষ্টিদ্রব্য সেগুলো কী করে? আমাদের রক্তের স্রোতে মিশিয়ে দিতে সাহায্য করে। শিক্ষার্থীরা, এটি হচ্ছে ভিলাস। ক্ষুদ্রান্তের পরের আরেকটি অংশ আছে শিক্ষার্থীরা, সেটি হচ্ছে বৃহদন্ত্র। শিক্ষার্থীরা, আরেকটা কথা বলে রাখি, এখানে ক্ষুদ্রান্ত কিন্তু আমাদের পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে। বৃহদন্ত্রে কিন্তু খাদ্যবস্তুর তেমন একটি পরিপাক হয় না, শুধু পানি শোষিত হয়, যা আমরা পরের ক্লাসে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। এটি হচ্ছে শিক্ষার্থীরা বৃহদন্ত্র। বৃহদন্ত্র সাধারণত যে অংশগুলো বিভক্ত, সেটি হচ্ছে তিনটি অংশ থাকে। একটি হলো সিকাম, তারপরে থাকে কোলন, এটি হলো মলাশয়, এবং মলাশয় নিয়ে গঠিত। তারপরে অংশটি হচ্ছে পায়ু, সেটি পায়ু হলো পৌষ্টিক নালীর একটি অংশ। তাহলে বৃহদন্ত্রের তিনটি অংশ থাকে। তো শিক্ষার্থীরা, এই সিকামে কিন্তু আরেকটি অংশ থাকে, সেটি হলো অ্যাপেন্ডিক্স। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো জানলাম সেগুলো হচ্ছে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিই আজকে কোন কোন বিষয়গুলো আমরা জানলাম এবং এগুলো আমরা বলতে পারছি কিনা। আর যদি বলতে পারি তাহলে তো খুব ভালো। আবারও বলি শিক্ষার্থীরা, আশা করছি এই স্লাইডটি তোমাদের অনেক উপকার করবে, যা তোমার অজানা জিনিসকে জানতে সাহায্য করবে আশা করছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা পরিপাক কি নিশ্চয়ই বলতে পারবো। পরিপাকের যে সংজ্ঞা আমরা পেয়েছি সেই সংজ্ঞাটি লিখলে হয়ে যাবে। এক্ষেত্রে পরিপাকতন্ত্র কি? লালাগ্রন্থিতে কি কি এনজাইম থাকে? লালাগ্রন্থিতে সাধারণত কি কি এনজাইম থাকে? নিশ্চয়ই মনে মনে ঠিক করে নিয়েছো যে এখানে কি কি এনজাইম থাকে। দন্তমজ্জা কি? দন্তমজ্জা কোথায় থাকে সেটিও তোমরা জেনে গেছো। শিক্ষার্থীরা, পৌষ্টিক নালীর অংশগুলোর নাম কি? পৌষ্টিক নালীর অংশ আমরা যদি এখানে অপশনগুলো খেয়াল করি, এনামেল, ইলিয়াম, সিকাম, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। উত্তরটি হবে 2 এবং 3। পৌষ্টিক নালীর অংশগুলো হচ্ছে ইলিয়াম এবং সিকাম, যা ক্ষুদ্রান্তে এবং বৃহদন্ত্রে অবস্থিত। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে বা এই পাঠে আমরা যে গুরুত্বপূর্ণ শব্দগুলো জানলাম সেগুলো একটু দেখে নিই। এগুলো কিন্তু জ্ঞানের কোশ্চেন হিসেবে আমরা জেনে রাখবো। আমরা জেনেছি পৌষ্টিক নালী কি, পৌষ্টিক গ্রন্থি, লালাগ্রন্থি, দন্তমজ্জা, এনজাইম, এনামেল, ইলিয়াম, আরও জানতে পেরেছি সিকাম, যকৃৎ, ডিওডেনাম, অগ্নাশয়, পিত্তনালী, ভিলাস এবং ক্ষুদ্রান্ত। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই বিষয়গুলো অনেক গুরুত্ব সহকারে জ্ঞানের জন্য জানার চেষ্টা করব, আর আমরা এই উত্তরগুলো খাতায় লিখে রাখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা চলো এখন বাড়ির কাজ নিই। একটি দাঁতের লম্বচ্ছেদের চিত্র আঁকবে। যদি তোমাদের সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আরেকটি চিত্র এঁকে নিই শিক্ষার্থীরা। সরল চিত্রটি আঁকো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো। আমাদের যে পরিপাকতন্ত্র আছে, পরিপাকতন্ত্রের একটি চিহ্নিত চিত্র আঁকবে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই 5.8 পাঠটি অনেক ভালো করে তোমরা তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে, মনে রাখার চেষ্টা করবে। আর বিষয়টি যেহেতু আমাদের জীবন সংশ্লিষ্ট, সেই জন্য আরও গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় শিক্ষার্থীরা, এই পাঠের সঙ্গে পরবর্তী যে পাঠটি, সে পাঠের কিন্তু অনেক মিল আছে। সেখানে আমরা দেখব যে কিভাবে খাদ্য পরিপাক হয়, গ্রন্থিগুলো কিভাবে কাজ করে। আমরা আরও জানতে পারবো যে আমাদের মানব শরীরের গ্রন্থিগুলো মধ্যে কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে, কেন বলা হচ্ছে। তো আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। অবশ্যই তোমরা পরবর্তী স্লাইডে অংশগ্রহণ করবে। আর এখনও যে সকল শিক্ষার্থীরা জানে না যে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, ইউটিউবে ক্লাসগুলো আমরা দিচ্ছি, যা যে কোনো সময় ঘরে বসে দেখতে পারবে, তাদেরকে জানিয়ে দিও তোমাদের বন্ধুদেরকে। আমাদের সঙ্গে থাকো। আমাদের এই দুর্যোগকালীন সময় থাকবে না সব সময়। আমরা আবার ক্লাসে হাস্যোজ্জ্বল হয়ে আবার আমরা ক্লাসে ফিরে যাব। নিজে ভালো থাকো, বাবা মার দিকে খেয়াল রাখো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর সব সময় ভালো চিন্তা করো এবং পজিটিভ চিন্তা করো। আমরা সামনে এগোই, আমাদেরকে এগোতে হবে সামনে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে এই স্লাইডটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।